যশোর বোর্ডের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি উত্তম কুমার বসু, সহকারী অধ্যাপক, এসপিসি কাপুরপাড়া হায়ার সেকেন্ডারি স্কুল। গতদিন আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম উপযোগ। আজকে আমরা আলোচনা করব চাহিদা, চাহিদা বিধি এবং চাহিদার যে নির্ণয়। যে প্রথমে আমরা সেই চাহিদা কি, সাধারণত চাহিদা বলতে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝানো হয়ে থাকে, কিন্তু অর্থনীতি চাহিদা বলতে এই পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায় না। যেমন একজন ভিক্ষুকের উড়োজাহাজ কেনার ইচ্ছা থাকতে পারে, কিন্তু এটা চাহিদা বলে বিবেচিত হবে না, কেননা ওই ভিক্ষুকের উড়োজাহাজ কেনার সামর্থ্য নেই। সুতরাং এই চাহিদা হতে গেলে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার পিছনে সেই দ্রব্য কেনার সামর্থ্য এবং অর্থ ব্যয় করে ওই দ্রব্য পাওয়ার যে ইচ্ছা, এটা থাকতে হবে। ইচ্ছাটা কেন থাকতে হবে? অর্থাৎ একজন কৃপণের, তার হয়তো ওই উড়োজাহাজ কেনার ইচ্ছা আছে, কিন্তু অর্থ ব্যয় করে সে ওই উড়োজাহাজ কিনতে ইচ্ছুক নয়, সুতরাং সেটাও চাহিদা নয়। সুতরাং এই জন্য অর্থনীতি পেনশন বলেছেন যে চাহিদা বলতে বোঝানো হয় কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার পিছনে ওই দ্রব্য কেনার সামর্থ্য এবং অর্থ ব্যয় করে ওই দ্রব্য পাওয়ার ইচ্ছা যখন থাকে, তখন সেটাকেই বলা হচ্ছে চাহিদা। ঠিক একই সুরে অর্থনীতি বেনহামও সেই কথা বলেছেন, কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা, ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয় করে পাওয়ার ইচ্ছা একসঙ্গে যুক্ত হলে সেটাকেই বলা হচ্ছে চাহিদা। সুতরাং চাহিদার শর্ত হচ্ছে তিনটা: কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা, ওই দ্রব্য ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয় করে ওই দ্রব্য পাওয়ার ইচ্ছা। এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে কয়েক ধরনের চাহিদা রয়েছে, যেমন দাম চাহিদা, আয় চাহিদা, পরিবর্তক চাহিদা, পরিপূরক চাহিদা, যুক্ত চাহিদা, প্রত্যক্ষ চাহিদা ও পরোক্ষ চাহিদা। এই কয়টা চাহিদা অর্থনীতিতে বিদ্যমান। এরপর আমরা আসি চাহিদা বিধি। এই চাহিদা বিধিটা কি? যে চাহিদার সাথে দামের একটা ঘনিষ্ঠতর সম্পর্ক রয়েছে, অর্থাৎ চাহিদা কখনো দাম নিরপেক্ষ হতে পারে না। আমরা এক কথা বলতে পারি, অন্য অন্য অবস্থা অপরিবর্তিত থাকলে, অর্থাৎ ক্রেতার আয়, রুচি, অভ্যাস, সম্পর্কিত দ্রব্যের দাম ইত্যাদি, এইগুলো যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোনো দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে তার চাহিদা কমে, আর দাম কমলে চাহিদাটা বাড়ে। সুতরাং এই দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, সেটাকেই অর্থনীতিতে বলা হচ্ছে চাহিদা বিধি। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি, দাম এবং চাহিদার বিপরীতমুখী যে ক্রিয়াগত সম্পর্ক, সেটাকেই বলা হচ্ছে চাহিদা বিধি। যে অর্থনীতিবিদ মার্শাল একটা কথা বলেছেন যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদাটা বাড়ে, এটাই হচ্ছে চাহিদা বিধি। এই চাহিদা বিধিকে আমরা একটা অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেটাকে আমরা বলি চাহিদা অপেক্ষক। অর্থাৎ ডি ইকুয়াল টু ফাংশন অফ পি, যেখানে ডি হচ্ছে চাহিদা, পি হচ্ছে দাম, এফ হচ্ছে নির্ভরতার সম্পর্ক। এই নির্ভরতা কিসের? দাম এবং এই চাহিদার মধ্যে নির্ভরতার সম্পর্ক। এই নির্ভরতার সম্পর্ককে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেইটাকে বলা হচ্ছে চাহিদার সমীকরণ। সেটাকে আমরা এইভাবে ডি ইকুয়াল টু 10-2p। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দামে চাহিদার যে বিভিন্ন যে অবস্থা, এটা হচ্ছে চাহিদা বিধি, যেটাকে আমরা চাহিদা সূচি বলি। অর্থাৎ আমরা দেখি যে কোনো দ্রব্যের দাম যখন 3 টাকা, অর্থাৎ এই পি মানে এই দামটা যখন 3 টাকা হয়, তখন আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে কত? 2 গুণ 3, 3 দুগুণে 6, 10 থেকে 6 গেলে কত একক আসছে? 4 একক আসছে। অনুরূপভাবে দাম যদি 3 টাকা থেকে হ্রাস পেয়ে 2 টাকা হয়, তাহলে চাহিদার পরিমাণ এসে দাঁড়াচ্ছে কত? 2 গুণ 2, 2 দুগুণে 4, তাহলে 10 থেকে 4 গেলে হচ্ছে কত একক? 6 একক। আবার দাম যদি বৃদ্ধি পায়, অর্থাৎ 3 টাকা থেকে বেড়ে হলো 4 টাকা, তখন দেখা যাচ্ছে চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে। অর্থাৎ 2 এর সাথে 4 গুণ দিলে 4 দুগুণে 8, 10 থেকে 8 গেলে থাকছে কত একক? 2 একক। অর্থাৎ আমরা এখানে দেখছি অন্যান্য অবস্থাও যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ ক্রেতার আয়, রুচি, অভ্যাস, সম্পর্কিত দ্রব্যের দাম, এগুলো যদি অপরিবর্তিত থাকে, তাহলে দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কম। এটাকেই বলা হচ্ছে চাহিদা বিধি। এবং এটাকে যখন আমরা তালিকার মাধ্যমে প্রকাশ করছি, তখন এটাকে বলা হচ্ছে চাহিদা সূচি। এই চাহিদা সূচি অবলম্বনে আমরা এখন একটা চাহিদা রেখা অঙ্কন করি।
এই চাহিদা রেখার যে লম্ব অক্ষে আমরা দামটাকে নির্দেশ করি এবং যে ভূমি অক্ষ সেটাকে আমরা নির্দেশ করি চাহিদা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 টাকা দামে চাহিদার পরিমাণ 4 একক। সুতরাং এখানে দাম এবং চাহিদার মধ্যে একটা সমন্বয়সূচক বিন্দু আমরা দাঁড় করাতে পারি, যে বিন্দুটা হচ্ছে বি বিন্দু। অনুরূপভাবে দাম যখন হ্রাস পেয়ে 2 টাকা হচ্ছে, তখন চাহিদার পরিমাণ 4 একক থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে কত? 6 একক। ঠিক পূর্বের মতন দাম এবং চাহিদার মধ্যে এই যে সমন্বয়সূচক বিন্দু সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি। এবার দাম 3 টাকা থেকে বৃদ্ধি পেয়ে যখন 4 টাকা হচ্ছে, তখন চাহিদার পরিমাণ 4 একক থেকে হ্রাস পেয়ে 2 একক হচ্ছে। ঠিক আগের মতনই আমরা, অর্থাৎ একই ধারাবাহিকতায় চাহিদা এবং দামের সমন্বয়সূচক বিন্দু সেটা হচ্ছে এ বিন্দু। এবার আমরা এ বি সি এই 3টা বিন্দু মানে যখন আমরা যোগ করছি তখন আমরা ডিডি ড্যাশ এই চাহিদা রেখাটা পাচ্ছি। এই চাহিদা রেখার মানে কিসের ভিত্তিতে আমরা অঙ্কন করলাম? এই চাহিদা সূচির ভিত্তিতে অঙ্কন করলাম। এই চাহিদা রেখাটা কি? চাহিদা রেখাটা হচ্ছে যে বিভিন্ন দামে চাহিদার যে বিভিন্ন পরিমাণ, এটাকে যে রেখার সাহায্যে প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে চাহিদা রেখা। এই যে চাহিদা রেখা বা চাহিদা সূচি, এর মূল যে ভিত্তি সেটা হচ্ছে কিন্তু চাহিদা বিধি। অর্থাৎ এই চাহিদা বিধি প্রকাশের আমাদের দুটো মাধ্যম রয়েছে, একটা হচ্ছে চাহিদা সূচি এবং অন্যটা হচ্ছে চাহিদা রেখা। এই চাহিদা সূচি এবং এই যে চাহিদা রেখা কিন্তু সবসময় আমরা দেখতে পাচ্ছি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। অর্থাৎ এই চাহিদা রেখা বাম দিক থেকে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে আমাদের ডান দিক। এই বাম থেকে ডান দিকে চাহিদা রেখাটা সবসময় নিম্নগামী। এর প্রধানতম কারণটা হচ্ছে দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী যে সম্পর্ক, এটাই হচ্ছে প্রথম কারণ। এছাড়াও মানে আরও কিছু কারণ রয়েছে, যেটা আয় প্রভাব বা দাম প্রভাব, তার প্রভাবেও চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। আমরা এই যে চাহিদা বিধি আমরা আলোচনা করছি, যেখানে দেখতে পাচ্ছি দামের সাথে চাহিদার যে একটা বিপরীতমুখী ক্রিয়াগত সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঠিক থাকে না। সেই সম্পর্কগুলো কি, যেটাকে আমরা বলি চাহিদা বিধির ব্যতিক্রম। যেমন ক্রেতার আয়, রুচি, অভ্যাস এর যদি পরিবর্তনটা ঘটে, অর্থাৎ ক্রেতার যদি আয় যদি বাড়ে, তাহলে দ্রব্যের দাম বাড়লেও কিন্তু চাহিদা সেখানে কমবে না। অনুরূপভাবে রুচি এবং পছন্দের যদি ইতিবাচক পরিবর্তনটা যদি ঘটে, সেখানেও দ্রব্যের দাম বাড়লে চাহিদা পরিবর্তনটা ঘটবে না। তৃতীয়ত, গিফেন দ্রব্যের ক্ষেত্রে যে মানে একজন আইরিশ অর্থনীতিবিদ তিনি এই বিষয়টা লক্ষ্য রেখেছেন যে সমাজের যে নিচু শ্রেণীর বা যাদের আয়টা কম, যে তাদের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যায় যে কিছু কিছু নিকৃষ্ট দ্রব্যর দাম যদি বাড়ে, সেখানে তার চাহিদাটা বেড়ে যায় এবং ওই শ্রেণীর লোকজন তখন ওই দ্রব্যটা বেশি পরিমাণে তারা ক্রয় করে। অর্থাৎ তার নাম অনুসারে ওই নিকৃষ্ট দ্রব্যের চাহিদার নামটা দেওয়া হয়েছে, ওই দ্রব্যের নামটা দেওয়া হয়েছে গিফেন দ্রব্য। অর্থাৎ গিফেন দ্রব্যের ক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লে চাহিদাটা কমে না, বরঞ্চ বাড়ে। ভেবলেন দ্রব্য, যে মার্কিন অর্থনীতিবিদ ভেবলেন এই দ্রব্যের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ যেটাকে বলি আমরা বিলাসজাত দ্রব্য বা জাঁকজমকপূর্ণ দ্রব্য। এই বিলাসজাত বা জাঁকজমকপূর্ণ দ্রব্যের ক্ষেত্রে কিন্তু চাহিদা বিধি এখানে কার্যকর হয় না। অর্থাৎ যে দেখা যাচ্ছে যে সামাজিক প্রতিপত্তির লোভে মানুষ কী করে, যে যখন ওই সমস্ত দ্রব্য সামগ্রীর দাম বাড়ে, তখন কী হচ্ছে, তার চাহিদাটা মানে বেড়ে যায়। অর্থাৎ তারা আরও ওই দ্রব্যটা বেশি পরিমাণে ক্রয় করবে। কোন লোভে? যে সামাজিক প্রতিপত্তির লোভে। সুতরাং যে অর্থনীতি এই ভেবলেন এই বিষয়টা লক্ষ্য রেখেছেন বলে তাকে বলা হচ্ছে ভেবলেন দ্রব্য। এই ভেবলেন দ্রব্যের ক্ষেত্রে কিন্তু চাহিদা বিধি কার্যকর হয় না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভেবলেন দ্রব্য, গিফেন দ্রব্য, ক্রেতার আয়ের বৃদ্ধি যদি ঘটে, তাহলে দেখা যাচ্ছে এখানে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। তবে স্বাভাবিক অবস্থায় আমরা দেখতে পারি দামের পরিবর্তনের সাথে চাহিদা পরিবর্তন হয় এবং এই পরিবর্তনটা বিপরীতভাবেই ঘটে থাকে। এটাই গেল হচ্ছে চাহিদা বৃদ্ধি। এইবার আমরা আসি চাহিদা নির্ধারক। এই চাহিদার নির্ধারকটা কি? অর্থাৎ যে সমস্ত বিষয় আদি উপর চাহিদাটি নির্ভর করে তাকেই বলা হচ্ছে চাহিদার নির্ধারক সমূহ। এই আমরা একটু আগে আমরা আলোচনা করছি চাহিদা বিধির ক্ষেত্রে যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে, অর্থাৎ সেই অন্যান্য বিষয় যখনই পরিবর্তনটা হচ্ছে, অর্থাৎ এই যে বিষয়গুলো এর যখনই পরিবর্তনটা হচ্ছে তখনই কিন্তু মানে চাহিদার পরিবর্তনটা হচ্ছে।
সুতরাং যে সমস্ত নির্ধারকের উপরে চাহিদা নির্ভর করে সেটাকে বলা হচ্ছে চাহিদা নির্ধারক। যে প্রথমে আমরা আসি দ্রব্যের দাম, যে সংশ্লিষ্ট দ্রব্যের দামের উপরে চাহিদাটা নির্ভর করে, অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়বে, এই চাহিদা কমবে, দাম কমলে চাহিদাটা বাড়ে। দ্বিতীয় হচ্ছে আয় প্রভাব, যে আয়ের ক্ষেত্রেও কিন্তু চাহিদা মানে বিধি মানে চাহিদাটা নির্ভর করে, অর্থাৎ আয় বাড়লে সেখানে চাহিদার পরিবর্তন হয়, আয়ও চাহিদা তখন বাড়বে, আয় যদি কমে যায় চাহিদাটাও সেখানে কমে। তৃতীয় হচ্ছে বিকল্প দ্রব্যের দাম, যে বিকল্প দ্রব্যের দামের ক্ষেত্রেও কিন্তু চাহিদাটা নির্ভর করে, অর্থাৎ যে দেখা যাচ্ছে যে বিকল্প দ্রব্য বলতে আমরা বুঝি একটার পরিবর্তে আর একটা, অর্থাৎ পরিবর্তক দ্রব্য। যেমন চাল এবং আটা, যদি দেখা যাচ্ছে চালের দামটা মানে চালের দামটা যদি বৃদ্ধি পায়, আটার দাম যদি সেখানে স্থির থাকে তাহলে আটার চাহিদাটা বাড়বে। সুতরাং যে দেখা যাচ্ছে যে বিকল্প দ্রব্যের ক্ষেত্রে একটির দাম যদি বাড়ে তাহলে অন্যটির চাহিদাটা বাড়ে। ঠিক তেমনি পরিপূরক দ্রব্য, অর্থাৎ একটা দ্রব্যের সাথে সাথে অন্যান্য দ্রব্যের যখন প্রয়োজনীয়তা পড়ে সেই দ্রব্যগুলোকে বলি আমরা পরিপূরক দ্রব্য। যেমন মোটর গাড়ির সাথে তেলের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ মোটর গাড়ি চালাতে গেলে তেলের মানে প্রয়োজনীয়তা দেখা দেয়। সুতরাং এই পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখি যদি একটার চাহিদা বাড়ে তাহলে অন্যটার চাহিদাও বাড়বে, বা একটা চাহিদা যদি কমে অন্যটার চাহিদাও কমবে। আচ্ছা, এরপর আমরা আসি ক্রেতার সংখ্যা, যে ক্রেতার সংখ্যার উপরে কিন্তু চাহিদা নির্ভর করে, অর্থাৎ সমাজে বা বাজারে যদি ক্রেতার সংখ্যা যদি বাড়ে তাহলে চাহিদার পরিমাণটা বাড়বে, আবার ক্রেতার সংখ্যা যদি কমে যায় তাহলে চাহিদার পরিমাণটাও কমবে। এরপর আসে আবহাওয়া এবং জলবায়ু, আবহাওয়া এবং জলবায়ুর উপরেও কিন্তু চাহিদাটা নির্ভর করে। কিভাবে? যে দেখা যায় অনুকূল আবহাওয়ায় যে দ্রব্যের চাহিদাটা বাড়ে, প্রতিকূল আবহাওয়ায় দ্রব্যের চাহিদাটা কমে। এই যেমন এই যে শীতকালে আবহাওয়াটা যে গরম জামা কাপড়ের চাহিদাটা কিন্তু বেড়ে যায়, সেখানে কিন্তু যে সুতি বস্ত্রের চাহিদাটা সেখানে কিন্তু কমে যায়। এরপর আসে সঞ্চয় প্রবণতা, যে সঞ্চয় প্রবণতার উপরে কিন্তু চাহিদাটা নির্ভর করে, অর্থাৎ ক্রেতার মধ্যে যদি সঞ্চয় প্রবণতাটা যদি গ্রো করে, অর্থাৎ সঞ্চয় প্রবণতা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু চাহিদাটা কমে যাবে, কেননা তার হাতে মানে ব্যয় করবার যে অর্থের পরিমাণটা কমে যাবে। সুতরাং এই যে সঞ্চয় প্রবণতা এর উপরে চাহিদাটা নির্ভর করে। কর ব্যবস্থা এরপরেও কিন্তু চাহিদা নির্ভর করে, অর্থাৎ কর মানে কি সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদেয় যেটা সেটা হচ্ছে কর, অর্থাৎ কর যদি করের পরিমাণটা যদি বাড়ে তাহলে চাহিদার পরিমাণটা কমে যাবে, কেন? তার হাতে ব্যয়যোগ্য অর্থের পরিমাণটা কমে যাবে। আবার করের পরিমাণটা যদি হ্রাস পায় তাহলে কিন্তু চাহিদাটা বাড়বে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি চাহিদাটা শুধু দামের উপরে নির্ভর করে না, যে আয়, বিকল্প দ্রব্য, পরিপূরক দ্রব্য, ক্রেতার সংখ্যা, আবহাওয়া জলবায়ু, সঞ্চয় প্রবণতা, কর ব্যবস্থা ইত্যাদির উপরে এটা নির্ভর করে। সুতরাং আজকে তাহলে আমরা কি দেখতে পেলাম? চাহিদা কি? চাহিদা যেখানে আমরা বলছি যে একটি দ্রব্য পাওয়ার পিছনে ওই দ্রব্য কেনার সামর্থ্য এবং ইচ্ছা যখন থাকে সেটাই হচ্ছে চাহিদা। এই চাহিদা বিধিটা কি? চাহিদা বিধি হচ্ছে দাম এবং চাহিদার মধ্যে যে ক্রিয়াগত যে সম্পর্ক সেটাকেই, এবং এই ক্রিয়াটা হচ্ছে কি বিপরীতমুখী যে ক্রিয়া, এটাকেই বলি আমরা চাহিদা বিধি। এবং এই চাহিদা বিধির কিছু ব্যতিক্রম আমরা দেখতে পেয়েছি, যেমন গিফেন দ্রব্য, ভেবলেন দ্রব্য, তারপরে হচ্ছে কি ক্রেতার মানে অভ্যাস রুচির পরিবর্তন, আয়ের পরিবর্তন, এক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হচ্ছে না, তবে স্বাভাবিক অবস্থায় চাহিদা বিধি কার্যকর হয়। এবং লাস্ট যেটা আমরা দেখলাম চাহিদা নির্ধারক, অর্থাৎ এই চাহিদা এই বিষয়গুলির উপরে নির্ভর করে। ধন্যবাদ সবাইকে, তোমরা সুখে থাকো, সুস্বাস্থ্য কামনায় শেষ করছি।